আপনারা যদি আমাদের অমৃতসর পার্ট 1-এর ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের অমৃতসরে দ্বিতীয় দিন, আর আমরা আজকে অমৃতসরের সাইট সিন ঘুরব। আমরা এখন আছি অমৃতসরের ম্যাল মার্কেট, যা গোল্ডেন টেম্পল থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোল্ডেন টেম্পল, ওখান থেকে সোজা আসলেই এই ম্যাল মার্কেট। এখানে আপনারা পাবেন রকমারি চুড়ি, নানা ধরনের জুতো, হাতের কারুকার্য করা, এছাড়াও আরও অনেক জিনিস। আর অমৃতসর ঘুরতে এসে এখানকার লস্যি এবং আলুর কুলচা পরাঠা খেতে একদম মিস করবেন না। এখানকার লস্যি এত অসাধারণ স্বাদ, মানে আপনাকে বললে বোঝানো যাবে না। পেট পুজো করে নিয়ে আমরা এগিয়ে চললাম জালিয়ানাবাগের দিকে, যা অমৃতসর ম্যাল মার্কেটের একদম পাশেই অবস্থিত। আর এই যে আমরা এখন এন্ট্রি গেট দিয়ে জালিয়ানাবাগে প্রবেশ করব। আর এখানে এন্ট্রির জন্য কোনো প্রকার পয়সা লাগে না। আর আমরা এখন চলে এসেছি জালিয়ানাবাগ মিউজিয়ামের ঠিক ভেতরে। পূর্বে পাঞ্জাব যে কতটা সুন্দর ছিল তা জানতে হলে আপনাকে অবশ্যই এই জালিয়ানাবাগের মিউজিয়ামে আসতে হবে। আমরা এখন এগিয়ে যাব থিয়েটারের দিকে, যেখানে রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা যে হত্যালীলা চালিয়েছিল তা ভার্চুয়ালের মাধ্যমে দেখানো হবে। আমরা এখন চলে এসেছি থিয়েটারে। इन बलिदानों के कारण ही है कि आज हम आजाद हैं और बिना किसी डर के अपना सर उठाकर चल सकते हैं। থিয়েটার থেকে শোটা দেখার পরে আমরা সোজা বেরিয়ে এলাম মিউজিয়ামের বাইরে। যদিও আমরা জালিয়ানাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে কম বেশি অনেক কিছুই জানি, তাও বলবো এখানে ঘুরতে আসার আগে এর বিস্তারিত একটু জেনে আসবেন। সালটা ছিল 1919। আমাদের পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সরকার রাওলাট আইন চালু করে। এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে স্বেচ্ছাচারী ভারতীয়দের যখন তখন গ্রেপ্তার করে তাদের উপর পাশবিক অত্যাচার চালানো। আর এই আইনের প্রতিবাদে শুরু হলো প্রতিবাদী গণ আন্দোলন। 13ই এপ্রিল 1919 সালে এই জালিয়ানাবাগে চলছিল রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন। আর এখানেই জেনারেল ডায়ার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে এসে এখানকার প্রবেশ ও বাহিরপথ বন্ধ করে দিয়েছিল। নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হত্যালীলা চালায়। আর এই হত্যালীলায় প্রাণ গেল অসংখ্য পুরুষ, শিশু ও মহিলা। আর এই যে সাদা দাগ দিয়ে মার্কিং করা দেয়ালগুলো দেখছেন, এইগুলো হলো ওই সময় ব্রিটিশ সরকার দ্বারা চালানো বন্দুকের গুলি ও তাদের পাশবিক অত্যাচারের নিদর্শন। এই গুলির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে অনেকেই এই পাতকুয়োতে এসে ঝাঁপ দিয়েছিলেন, বাঁচার চেষ্টাও করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে এই পাতকুয়ো থেকে অনেক মৃতদেহ উদ্ধার হয়, তাই এই পাতকুয়োর নামকরণ করা হয় মৃত্যুকুয়ো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় প্রতিবাদী আন্দোলন এবং ঘটনা তদন্তভার পায় ব্রিটিশের হান্টার কমিশন। দায়িত্বে ছিলেন জেনারেল ওডওয়ার। হান্টার কমিশনের তদন্তের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ জেনারেল ডায়ার জানান, ওই দিন নাকি তিনি ভারতীয়দের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। তাই হান্টার কমিশন তাকে পুরস্কৃত করেন এবং পরে তিনি ইংল্যান্ডে চলে যান। পরে অবশ্য জানা যায় যে এই ঘটনার কয়েক বছর পর জেনারেল ডায়ার তিনি নাকি শারীরিক অসুস্থতার কারণে মারা যান। কিন্তু ওই 13ই এপ্রিল ঘটনাক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন এক বীর, তিনি হলেন উধাম সিং। তিনি ওই দিন প্রতিজ্ঞা করেছিলেন যে এই হত্যার প্রতিশোধ তিনি নেবেন। তাই তো তিনি লন্ডনে গিয়ে 21 বছর অপেক্ষা করে তার বন্দুকের ভিতরে থাকা 3টি গুলি খালি করে দেন ওই হান্টার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জেনারেল ওডওয়ারের বুকে। আর এইভাবেই হাজার হাজার ভারতীয়র মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন উধাম সিং। পরবর্তীকালে ব্রিটিশ সরকার তাকে এই অপরাধের জন্য ফাঁসি দেন, কিন্তু উধাম সিং তিনি আজও আমাদের কাছে বীর ও অমর হয়ে আছেন। আর ঠিক এই কারণেই বিখ্যাত অমৃতসরের জালিয়ানাবাগ। এছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতন।
এখন আমরা জালিয়ানওয়ালাবাগ ছেড়ে বেরিয়ে যাব দুর্গিয়ান মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, এখন আছি অমৃতসর দুর্গা টেম্পলে। একটা গাড়ি নিয়েছি যেটা শেয়ারে পড়ছে আমাদের ওই 2000 টাকার মতন, যেটা পুরো সাইট সিন ঘুরিয়ে দেখাবে। লাস্টে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি খরচা পড়ছে না পড়ছে। আমরা এখানে আগে প্রথমে এসেছি দুর্গা টেম্পল, তারপর এখান থেকে যাবো হচ্ছে আটারি ওয়াগাবন। আপনারা চাইলে এখান থেকে পূজা সামগ্রী কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারেন। এইখান দিয়ে কিছুটা এগিয়ে যেতেই বাদিকে পড়বে ভগবান পরশুরামের মন্দির। যেহেতু কনস্ট্রাকশন হচ্ছিল তাই আমরা ঢুকতে পারিনি। আপনারা চাইলে এখানে এসে একবার দর্শন করে নিতে পারেন। আর সামনেই আছে এখানে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে এবার আমরা প্রবেশ করব। এই দুর্গিয়ান মন্দিরকে ভারতের দ্বিতীয় গোল্ডেন টেম্পলও বলা হয়। মন্দিরে প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই আছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। আপনারা চাইলে এখানে দর্শন করে নিতে পারেন। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর ঠিক বাহাতেই পড়বে মাতা দুর্গার একটি মূর্তি এবং তার ডান দিকে আছে আমাদের সর্বসিদ্ধিদাতা গণেশজির মূর্তি। আর এর ভেতরে ঢুকে দেখলাম ঠিক গোল্ডেন টেম্পলের আদলে এইখানেও মন্দিরটির চারদিকে সরোবরের জল দ্বারা বেষ্টিত। মন্দিরের ভেতরে যেহেতু কোনো প্রকার ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই জুম করে দেখাবার চেষ্টা করলাম। এই মন্দিরের ভেতর আপনারা এসে দর্শন করে নিতে পারেন মা দুর্গা এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর মূর্তি। আর এই সরোবরে বিরাজমান আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মূল মন্দির থেকে কিছুটা ভেতরে প্রবেশ করার পরেই আপনারা দর্শন পেয়ে যাবেন প্রায় 750 বছরের পুরনো প্রাচীন মা শীতলা মাতার মূর্তিটি। আর এই মন্দিরের ঠিক পাশেই আছে মহাদেবের মন্দির এবং বজরংবলীর মন্দির। চাইলে আপনারা এখানে পুজো দিয়ে নিতে পারেন। মন্দির থেকে দর্শন করে বেরিয়েছে এইখানে কুপনের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন। এখানে বিভিন্ন প্রসাদের জন্য বিভিন্ন রকম রেট চার্ট দেওয়া আছে। মন্দির দর্শন করে বাইরে বেরোবার পথে চোখে পড়ল অপূর্ব শিল্প নিদর্শন। এইখানে ছোট ছোট গোপালগুলোকে খুব সুন্দরভাবে রং করা হয়। পাশে আপনি গোপাল কিনে এখানে থেকে রং করিয়ে নিতে পারেন। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তাই মন্দিরের গেটের সামনেই পেয়ে গেলাম আখের রস, আর তা দিয়েই একটু গলাটা ভিজিয়ে নিলাম। আমরা এখন এগিয়ে চলেছি আটারি ওয়াঘা বর্ডারের দিকে। আর যাবার পথেই পড়ে গেল সিদ্ধ শক্তিপীঠ মাতা লাল দেবীজির মন্দির। আর এই লাল দেবীজির মন্দিরটা এত সুন্দর তা এখানে না আসলে জানতেই পারতাম না। আজকে সানডে, আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ আজকে খুব ভিড় হবে। তাড়াতাড়ি না পৌঁছালে ওখানেতে সিটটাও অনেকটা দূরে পাবো, যার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে। ভেতরে একটা আলাদাই জোশ কাজ করছে যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে ওখানে যাব, একটা আলাদাই উত্তেজনা। এ তো ফার্স্ট টাইম যাচ্ছে, কিরকম লাগছে? আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আটারি ওয়াঘা বর্ডার। আর এই যে কার পার্কিংয়ের দিকে এখন গাড়ি রেখে এগিয়ে যাব। আমরা এখন চলে এসেছি এই যে আটারি ওয়াঘা বর্ডারে। এখানে কেমন লাগছে তোমার? আমরা ভীষণ এক্সাইটেড, সত্যি প্রথমবার আমরা এসেছি। মানে আমার বড় আগে এসেছে, আমি প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে। এখন দেখি কতটা কি দেখতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে ট্যাটুগুলো, এই ট্যাটুগুলো একদম আপনাকে কিছু জিজ্ঞাসাও করবে না, ডাইরেক্ট পুরো এসে করে দেবে। আগে জিজ্ঞাসা করে নেবেন কত করে, না হলে আপনাকে যেরকম খুশি চার্জ করতে পারে। আর জলের বদল এখানে কোথাও যেরকম খুশি নিচ্ছে। ভেতর দিকে ঢুকে নেবেন, ওখানেতে 20 টাকা করে 1 লিটার, আর বাইরে ওখানে লজ্জাবস্তি 30 টাকা করে নিচ্ছে। আর এই যে লাইন দেখছেন, এই লাইন বরাবর চলে গেলে পুরো একদম লাহোর। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে পাকিস্তান গেট, লাহোর মাত্র 23 কিলোমিটার। বিভৎস রোদ আর প্রচন্ড লু বইছে। আমরা এখন এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে যাব আটারি ওয়াঘা বর্ডারের গ্যালারিতে। এটা আলাদাই জোশ কাজ করছে ভাই। আজ থেকে প্রায় 6 বছর আগে এসেছিলাম,
পুরো সিস্টেম এখানে চেঞ্জ। ভেতরের জোশটাকে আরেকবার শান দিতে এসেছি। এইখানে নাচ গানের যে ভিডিও আপনারা দেখছেন তার অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না, ইউটিউবে কপিরাইট স্ট্রাইকের জন্য। তবে হ্যাঁ, নিজের ভেতরে দেশাত্মবোধটাকে যদি আর একবার চাঙ্গা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আটারি ওয়াঘা বর্ডারে আসতে হবে। भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को ससम्मान उतारते हैं। ওদেরটা নিচেই আছে। প্যারেড শেষ হওয়ার পর আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে, আর বাইরে বেরিয়ে এসে ভাবলাম কয়েকটা সেলফি নেব, কিন্তু এখানে এসে দেখি অনেক মানুষ তাদের এই মুহূর্তটাকে নিজেদের ফোনে ক্যামেরাবন্দি করছে। আপনারাও চাইলে এখানে এসে নিজেদের ছবি বা সেলফি তুলে নিতে পারেন। কি হলো তাহলে, বাড়ি চলে যেতে হবে এখন? খুব আনন্দ করেছি, খুব সুন্দর লেগেছে এখানেতে এসে। অনেক দিনের পুরনো স্মৃতি আবার টাটকা হয়ে গেল। নিজের ভেতরে যে জোশটা ছিল সেটাকে একটু শান দেওয়ার সুযোগ পেলাম। তো আপনারা আসবেন ঠিকই, তো এখানে যখন আসবেন সব সময় দেখবেন যে একটা সুন্দর দেখে সিট আগে চুজ করার চেষ্টা করবেন, যতটা পারবেন সামনে বসার চেষ্টা করবেন। না হলে কী হয় বলুন তো, যত পেছনে বসবেন দূর থেকে অতটা ভালো দেখা হবে না। তারপর আপনি যখন এখানে ঢুকবেন কোনো রকম ক্যামেরা বা মাইক কোনো কিছু আসবে না। জানি না আমার কীরকম ভয়েস আসছে, এখানে সাউন্ড নয়েজ ক্যান্সেলেশনটা কেমন আসবে, হয়তো আশেপাশে লোকজন আছে, অসুবিধা হতে পারে, কিন্তু কিছুই আনতে দেয়, কিচ্ছু করার নেই। যা পেরেছি মোবাইলেতেই রেকর্ডিং করেছি, যেরকম হয়েছে তোমরা ভালোবাসা দিও, পাশে থেকেও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো আর শেয়ার করো। তোমাদের ভালোবাসা চাই, এগিয়ে যেতে যাতে আমাদের সাহায্য করে, এটুকুনি তোমাদের কাছে চাইবো, আর কিছু না। খুব সাপোর্ট করো চ্যানেলটাকে। বাই। বাইরে এসে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট, আর এখানে এসে দেখলাম যে লাইভ শো হচ্ছে। আমরা এখন আবার গাড়ি করে ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে।
হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা আজকে ডিনারটা করব স্বর্ণ মন্দিরের লাঙ্গারখানায়। এখন বাজে হচ্ছে 7:20 আর ডেট হচ্ছে 20। আর দেখো কত সুন্দর পর্যন্ত আলো আলো। হোটেল থেকে ফ্রেশ হয়ে ও একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম স্বর্ণ মন্দিরে। কিন্তু আজকের স্বর্ণ মন্দিরের সৌন্দর্যটা ছিল সম্পূর্ণ আলাদা। সরোবরের চারপাশে জ্বলছিল অসংখ্য প্রদীপ। আর স্বর্ণ মন্দিরের লাইটিংটাও ছিল প্রদীপের আদলেই, যা অপূর্ব সুন্দর দেখাচ্ছিল আজকের স্বর্ণ মন্দিরটাকে। আমরা এখন চলেছি লাঙ্গারখানার দিকে। আর এই সিঁড়ি দিয়ে উঠে বাদিক বা ডান দিক থেকেই আপনাকে প্রসাদের জন্য পাত্র সংগ্রহ করতে হবে। আর প্রসাদ গ্রহণ করতে গেলে এখানে বসেই প্রসাদ গ্রহণ করতে হবে। সে আপনি যতই বড় ব্যক্তি হন না কেন, সবার জন্য এখানে একই নিয়ম। এখানে জল দেওয়ার পদ্ধতিটা আমার খুব ইউনিক লেগেছে। আর জল দেওয়ার পাত্রটা দেখুন কি সুন্দর, সাইকেলের মতন ওপরে ক্ল্যাচ বা ব্রেকের মতন যে সিস্টেম আছে সেটাকে চেপে ধরলেই জল বেরিয়ে আসে। আর এখানে প্রসাদের রুটি গ্রহণ করতে গেলে আপনাকে দুহাত পেতেই তা নিতে হবে। প্রসাদের মধ্যে ছিল রুটি, তড়কা ডাল, ছোলা আলুর তরকারি, ক্ষীর ও দেশীয় ঘিয়ের হালুয়া। বন্ধুরা, কেমন লাগলো আমাদের অমৃতসর পার্ট 2 ভিডিও তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে আমাদের নেক্সট ভিডিও হাওড়া টু মাতা বৈষ্ণব দেবী জার্নি। আর দুজনের হাওড়া থেকে অমৃতসর দুদিনের ট্যুর করতে কত টাকা খরচ হতে পারে তা স্ক্রিনে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমাদের এই বিপি জার্নি চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।